আমরা আগের দিন পড়েছিলাম যে মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ, শেঠজি এরা সবাই কি করছিল, এরা প্রত্যেকে রাজসভায় সিংহাসন ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্থান গ্রহণ করেছিল, তাই তো? তাহলে সেখানে আমরা কি দেখলাম যে সিরাজ তাদেরকে কি বললো, দাঁড়াতে বললো। সিরাজ তাদেরকে কি বললো, দাঁড়াতে বললো। আগের দিন তোদেরকে বলেছিলাম আমি, মনে কর যে এই দাঁড়ান যে শব্দটাই, দাঁড়ান শব্দটাই কিন্তু সিরাজের সবচেয়ে বড় ভুল শব্দ ছিল। কেননা তাদেরকে দাঁড় করানোই সিরাজের সবচেয়ে ভুল ছিল। যদি দাঁড় না করাতো, যদি চলে যেত, তাহলে হয়তো ব্রিটিশরা আমাদের দেশে এই 200 বছর শাসন করতে পারতো না। কিন্তু যেহেতু তাদেরকে দাঁড়াতে বললেন, এবং এই দাঁড়াতে বলানটা হলো সিরাজের জীবনের সবচেয়ে বড় ভুল, বুঝতে পারলি? তাহলে সিরাজের জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল, এই তাদেরকে দাঁড়াতে বলা। দেখ তারপরে কি বললো, সকলে স্থির হইয়া দাঁড়ালেন। সকলে বলতে কাদেরকে কাদেরকে বলা হয়েছে, ওই যে যারা বেরিয়ে যাচ্ছিল, রাজবল্লভ, জগৎ শেঠ আর কারা, রায়দুল্লভ এরা। দেখ দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, সত্যিই তাই। আমি আজকে যার দরবারে এতদিন অব্দি ঠাঁই ছিলাম, সেই তাকে না জানিয়ে হঠাৎ করে দরবার ত্যাগ করে চলে যাচ্ছি, এটা কি ঠিক? নিশ্চয়ই ঠিক না। তাই জন্য সিরাজ বলছে যে দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়। এ কথা আপনাদের মনে করিয়ে দিতে হবে। নবাব জিজ্ঞেস করছে, এ কথা আপনাদের মনে করিয়ে দিতে হবে। মির্জাফর, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। তারা বলছে তারা দরবার ত্যাগ করতে কি হচ্ছে, বাধ্য হচ্ছে। ভাব এতটা কি খারাপ করে ফেলেছে নবাব যে তারা দরবার ত্যাগ করতে বাধ্য হয়েছে। তারা তো খারাপ কিছুই করেনি, খারাপ করা উচিত ছিল, কিন্তু নবাবের উপর খারাপ, নবাব খারাপ কি কিছু করেছিল? করেনি। দেখ তারপরে কি বলছে সিরাজ, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হলে বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। বন্দি কি করেছিল? না। শাস্তি দিয়েছিল কোনো? না। তাহলে দরবার কেন ত্যাগ করবে? তোমাদের সাথে তো ভালোভাবেই কথা বলা হয়েছে, তাই না? বলছে দেখ, মুন্সিজি সিপাহশালার কাছে ওয়াটস যে পত্র লিখেছিলেন সেই পত্র। মুন্সিজি পত্র বাছিতে লাগিলেন। এবার দেখ সিরাজ আবার বলছে, সিরাজ আরো একটা শয়তানির খবর পেয়েছে। কি সেই শয়তানি? দেখ, মির্জাফর, আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন? সিরাজ, হ্যাঁ, নবাবের সিপাহশালা। বোঝা গেল? সিপাহশালার বলতে কি বুঝিয়েছিলাম মনে আছে? সিপাহশালার বলতে আগের দিন কি বলেছিলাম? সিপাহশালার বলতে আগের দিন কিন্তু এটাই বলেছিলাম যে এটা সিপাহ বা সিপাহীদের একটা কি পদ। বোঝা গেল? সিপাহীদের একটা পদ কি সিপাহশালার। বোঝা গেল? খোঁজা বিদ্রুপ মারফত ওয়াটস এই পত্রখানি আমারই উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? তাহলে ওয়াটস সেই পত্রটা কাকে লিখেছিল? মির্জাফরকে। আর কার দ্বারা লিখেছিল? খোঁজা বিদ্রুপের দ্বারা সেই পত্রটা পাঠানো হয়েছিল, কিন্তু সেই চিঠিটা মির্জাফরের বদলে কার হাতে পেয়ে গেছে? সিরাজের হাতে চলে এসছে। এবং সিরাজ সেটা বুঝে গেছে যে তার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে, কেন ষড়যন্ত্র করছে। এরপরে দেখ, মির্জাফর, নবাবের অনুগ্রহ। বোঝা গেল? এরপরে সিরাজ কি বলছে, দেখ, সভাসদদের শুনিয়ে দেবো। সিরাজ বলছে সভাসদদের শুনিয়ে দেবো আপনি কি চক্রান্ত করছেন। মির্জাফর, পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। আমি তো পত্রের বিষয় কিছুই জানি না। সত্যি তাই, সে তো জানে না, সে তো জানেই না যে পত্রে কি লেখা হয়েছিল। আর সে যদি জেনে যায় তাহলে তো স্বার্থ সিদ্ধ হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলি? দেখ সিরাজ, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহশালার। সিপাহশালার মানে কি বললাম? সিপাহীদের একজন পদ, আর উচ্চ পদ কিন্তু এটা। পত্রখানা আপনাকে দেখাতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তা সিদ্ধ হবে। সত্যিই তাই। আমি তোকে আজকে একটা চিঠি লিখলাম, এবার সেই চিঠি যদি তোর কাছে পৌঁছে যায়, তাহলে আমি যেটা বলতে চাইছি তোকে, তুই তো সেটা জেনে গেলি। আমি চক্রান্ত করেছি কোনো একজনের বিরুদ্ধে। এই যে ব্যক্তিটার বিরুদ্ধে আমি চক্রান্ত করেছি, সেই ব্যক্তিটার জন্য আমি তোকে চিঠি লিখলাম, কিন্তু সেই ব্যক্তিটা আমার সেই চক্রান্তকে ধরে ফেলেছে। তো আমি তোকে যে চিঠি লিখেছি সেই চিঠির বিষয় তো তুই জানিস না। তাহলে সেই ব্যক্তিটা যদি চিঠিটা তোকে তোর হাতে দিয়ে দেয়, তুই যদি আছে, তাহলে তো আমার চক্রান্ত সফল হয়ে গেল। বুঝতে পারলি? তাই চিঠিটা সিরাজ কিন্তু মির্জাফরকে দেখাতে চায় না যে চিঠির বিষয়বস্তু কি আছে। বোঝা গেল? এরপরে দেখ, মির্জাফর, জাহাপনা, তাহলে কি করবেন স্থির করেছেন? সিরাজ, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি করা উচিত বিবেচনা করেন। রাজদ্রোহ মানে বুঝতে পারলি তো? রাজার বিরোধিতা করে যারা, সেই রাজার বিরোধিতা যারা করে তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাদেরকে মেরে ফেলা হয়। কিন্তু মির্জাফর কি, মির্জাফরের উপর কি করলো দেখ, মির্জাফর কোনো কথা কহিলেন না। মির্জাফর তো চুপ, কেননা মির্জাফর যে চক্রান্ত ধরা পড়ে গেছে। আগের দিন আমরা দেখলাম ওয়াটসের চক্রান্ত ধরা পড়ে গেল, আজকে মির্জাফরের চক্রান্তও ধরা পড়ে গেল। বোঝা গেল? এরপরে দেখ, রাজা রাজবল্লভ কি বলেন, আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? এইখানে দেখ যে জাহাপনা বলছেন
যে সরি রাজবল্লভ বলছেন যে আমার কোনো গোপন লিপি কি আবিষ্কার করেছেন, আমাকে কেউ চিঠি লিখেছিল বা আমি কাউকে চিনেন? সিরাজ কি বলছে দেখ, রাজা রাজবল্লভকে আমি চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খা, বুঝতে পারছিস? রাজবল্লভ হলো এমন একজন ব্যক্তি কাঁচা কাজ করে না, এমন কাউকে দিয়ে পাঠায় না যে ধরা পড়ে যাবে, নিজেই করে। শয়তানি করলে এরকম ভাবে করা উচিত, নিখুঁত ভাবে, যাতে কেউ ধরতে না পারে। আমি শয়তানি করলে দিই, তাহলে সেটা কেমন শয়তানি? ধরা পড়ে যদি যাই তাহলে শয়তানি। চক্রান্ত করলে এমন ভাবে চক্রান্ত করতে হবে যাতে আমি ফাঁসবো না, তাই না? মির্জাফর হলো বলদ, একটা বলদ শয়তানটা ফেসে যায় বারবার, কিন্তু রাজবল্লভ চালাক শয়তান, সহজে কারোর হাতে আসে না, মানে আমও খাবে অথচ আটিও দেখা যাবে, এরকম একজন ব্যক্তি, বুঝতে পারলি? এরপরে দেখ মির্জাফর, নবাব কি প্রকাশ্যেই দরবারেই আমার বিচার করতে চান? মির্জাফর এবার বলছেন সামনে আমার বিচার করতে চান যে আমার কি করা উচিত? নবাব তাহার দিকে চাহিলেন, তিনি সিংহাসন নামিয়া আসিলেন। নবাব তার দিকে তাকালো এবং কি করলো, সিংহাসন থেকে নেমে আসলো। সিরাজ, জাফর আলী খা, আজ বিদায়ের দিন নয়, সৌহার্দ্য স্থাপন। দ্বিতীয় ভুল সিরাজের, উচিত ছিল শাস্তি দেওয়া। আজকে যখন সবার সামনে চক্রান্ত ধরা পড়লে তাদের শাস্তি দেওয়াটা সবচেয়ে বড় কাজ। তিনি কি বলছেন, না আজকে তুমি আমাদের ছেড়ে চলে যেও না, আজকে তুমি কি করো, সৌহার্দ্য স্থাপনের দিন, ভালোবাসার দিন, আদর করার দিন, তোমাদের থেকে পুরে নাটক। সিরাজও পারে নাটক করতে। দরকার ছিল চোরেদেরকে যদি সুযোগ দেওয়া হয়, চোরেরা আবার চুরি করবে, ডাকাতকে যদি সুযোগ দেওয়া হয় সে আবার ডাকাত, এবং বিশ্বাসঘাতকতাকে যদি সুযোগ দেওয়া হয় সে দ্বিতীয়বার 100% বিশ্বাসঘাতকতা করবে। তো এই যে তিনজন ব্যক্তি, উচিত শাস্তি দেওয়া এবং হাতে নাতে ধরা পড়ার সাথে সাথেই সৌহার্দ্য স্থাপনের দিন। বাবা, কত সৌহার্দ্য দেখাতে এসছে। অন্যায় করেছি আমিও, আপনারাও করেছেন, খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। এর কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এখান থেকে একটা জিনিস দেখ, সিরাজ খুব ভালো মানুষ, অবশ্যই ভালো মানুষ, চায় না কখনো কারোর শাস্তি পাক, এবং তার রাজ পরিবারের কারোর সাথে, তার দরবারের কারোর সাথে কারোর উপর শাস্তি দিতে সে চায় না। সে জানে আমিও যখন অন্যায় করেছি তুমিও অন্যায় করেছো, ঠিক আছে আমার অন্যায় তুমি ক্ষমা করে দিয়েছো, তোমার অন্যায়। সিরাজ কিন্তু এটা ভালো মানসিকতাকে দেখালো। কিন্তু আমার কথা হচ্ছে, সিরাজ তো ভালো মানুষ, সিরাজ অন্যায় করেছে, কত বড় অন্যায় করেছে। সিরাজের অন্যায়টা তো অন্যায় না, আমার তো মনে হয় না সিরাজ অন্যায় করেছিল কোনো, কিন্তু বিরুদ্ধে তারা একের পর এক খারাপ কাজ করে গেছে, সিরাজের বিরুদ্ধে তারা চক্রান্ত করে গেছে, তাদেরকে আটকানো উচিত ছিল। সিরাজ এখানে কি বললো, যে না তিনি বিচার করবেন, সব যদি ভগবান বিচার করে তাহলে সিরাজ আজকে সবকিছু জায়গায় ভালো, কেন সিরাজ ভালোভাবে থাকতে পারেন? সব যদি ভগবানই বিচার করতো তাহলে 250টা বছর এরকম ভাবে অত্যাচারিত হতাম না, বুঝতে পারলি? এই যে ইংরেজরা শাসন করলো, তার আগে মুসলিমরা শাসন করে গেল, মেরে কেটে অত্যাচার করলো, আমাদের উপর সমস্ত কিছু করে গেল, যদি খোদা তাআলাই বিচার করতো, বুঝতে পারলি? কিন্তু তিনি বলছেন আপনাদের কাছে এই ভিক্ষা কিসের? তুমি রাজদরবার লোক, তোমার কাছে ভিক্ষা চাওয়ার কি আছে? তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তুমি কি করে এই রাজ্যকে সামলাবা, তুমি এই রাজ্যের খারাপ সময় পাশে থাকবে, এটা কর্তব্যের মধ্যে পড়ে। এখানে একজন নবাবের ভিক্ষে চাওয়ার কি আছে? ভিক্ষে চাইছে, তার মানেটা ভেবে দেখছিস কি অবস্থা, যে সে কতটা দুর্বল ভাবছে নিজেকে, সে আজকের মান সম্মান নিজেই বিকিয়ে দিল। আমি রাজা, আমি কেন একজন রাজ কর্মচারী দরবারের মানুষের কাছে ভিক্ষে চাইবো যে তুমি থেকে যাও? তোমার ইচ্ছা হচ্ছে তুমি চলে যাও, তুমি চলে যাও, বাদ বাকিটা আমি বুঝে নেবো। কিসের দ্বারা তাকে যদি রাজসভায় রাখা হয় সে পরবর্তীকালে আবার বিশ্বাসঘাতক করবে না, এটা কে বলতে পারবে? এই সেম কারণের জন্য কিন্তু সিপাহী বিদ্রোহ হলো, সরি ভুল বললাম, পলাশির যুদ্ধ হলো। এই সেম কারণের জন্য 1757 সালে পলাশির যুদ্ধ হলো এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে গেল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কারণ মির্জাফর তাকে সহায়তা করছে, রাজবল্লভ তাকে সহায়তা করছে। পরিবারের মানুষ যদি কখনো সহায়তা না করে পরিবার যায় না, বুঝতে পারলি? একটা পরিবার তখনই হেরে যায় যখন পরিবারের মানুষজন পরিবারের বিরুদ্ধে চলে যায়। আজকে আমার পাশে যতক্ষণ আমার পরিবার আছে না, আমি জীবনে কোনোদিন হারবো না, আমি হারবো না কখনো, কিন্তু আমার পাশ থেকে এই পরিবারের আসল মানুষগুলো যদি সরে যায়, তো সিরাজের সাথেও তাই হলো। সিরাজের পরিবারের মানুষজন সিরাজের সাথে কি করলো? এরপরে কি বলছে দেখ, দুর্দিনের জন্য কে দায়ী জানাব? ওই আবার একটা জায়গা, ব্যাপারটা বুঝতে পারলি? ঠিক আছে, ওই আবার একটা জায়গা, যে এই দুর্দিনের জন্য কে দায়ী। হ্যাঁ ঠিক আছে, দুর্দিন এসছে মেনে নিলাম, কে দায়ী এগুলো বিচার করার তো সময় নেই এখন। দুর্দিন এসেছে, যখন দুর্দিন এই দুর্দিন সরানো নিয়ে ভাববো আমি, তাই না?
আজকে যদি একটা বিপদ হয় আমি কি ভাববো, যে বিপদটা কি করে কাটানো যায়। আমি কি এটা ভাববো কে বিপদ এনেছে, তুই কেন আনলি, ও কেন আনলো, সে কেন আনলো, এগুলো নিয়ে ভাবার সময় কি এখন আছে? তাহলে দুর্দিন কি করে কাটানো যায়, দুর্দিন কি করে সরানো যায় সেটা নিয়ে ভাববো। কি এটা নিয়ে যদি ভাবি, এটা নিয়ে যদি সময় নষ্ট করি যে দুর্দিন কে আনলো, কিসের জন্য দুর্দিন আনলো, এই নিয়ে ভাবলে তো তাহলে সময়ই গেল, তাই না? এরপরে দেখ কি বলছে সিরাজ। আবার সিরাজ কিন্তু আবার সহিষ্ণুতা দেখা যায়, আবার বিচার করতে চান। তাহলে আমিও বিচার করি, উচিত না সিরাজের? তাহলে বিচার করে ভাগ এখান থেকে, কিন্তু তাই করেনি রাজভবন। আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভব। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মানে এখনো চাই, মানে চাই যে আমাদের দেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরো আগে শাসন করতে শুরু। কিছু বলার নেই সিরাজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ। রাজা ওভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? বেশ চন্দননগর আক্রমণ, কাশিম বাজারের অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? এগুলো শান্তি স্থাপনের জন্য করেছিল তারা, নাকি আমাদের রাজ্যটা, আমাদের এই সুবা বাংলাকে কন্ট্রোল করার জন্য করেছিল? তারা তো চাই আমাদেরকে কন্ট্রোল করতে। কেন আমি একটা বিদেশি শক্তিকে আমাদের দেশে এসে পুষবো? কেন আমি একটা বিদেশি শক্তিকে এত বড় সুযোগ দেব? নাটকটা কিন্তু প্রতি পদে পদে বুঝিয়ে দেয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আমাদের দেশটাকে, ব্যাপারটা বুঝতে পারলি? বাংলা সাহিত্যের এই নাটকটা কিন্তু এই জন্যই খুব ডিটেলসে বোঝা উচিত। হ্যাঁ, এটা লাগছে অনেক বড় নাটকটা ঠিকই, কিন্তু বোঝাটা দরকার। বোঝা গেল? এই নাটকটার সাথে বাস্তবের অনেক, নিজের জীবনেরও অনেক মিল আছে, যে পদে পদে এই ভুলগুলো করবি না, বিশ্বাসঘাতকতাকে সুযোগ দেওয়াটা ঠিক না। বোঝা গেল? এরপরে দেখ জগৎ শেঠ, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই হতো না। নবাব কলকাতা আক্রমণ কেন করেছিল, কি কারণে করেছিল? তাদের কলকাতার উপর তারা আস্তে আস্তে একের পর এক বিশাল বড় দুর্গ স্থাপন করছে, কন্ট্রোল করার চেষ্টা করছে, তার জন্যই আক্রমণ করেছিল, না হলে করতো কেন একটা বিদেশি? এরপরে দেখ সিরাজ, কলকাতার দুর্গ তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতায় আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠা পারো। সত্যি তাই, বাংলাদেশ তো অরাজক ছিল না, কোম্পানি কেন দুর্গ প্রতিষ্ঠা করতে গেছিল? ব্যাপারটা কি দরকার ছিল দুর্গ প্রতিষ্ঠা করার? তার জন্যই আমাকে আক্রমণ করতে হলো। মির্জাফর, আপনি আমাদের কি করবো এখন সেটা জিজ্ঞেস করছে মির্জাফর। সিরাজ, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। বাহ, কি সিরাজউদ্দৌলা কি বলছে এখানে, যে তারা সাহায্য করবে যারা বিশ্বাসঘাতকতা করে গেছে একের পর, যারা এখনো বলছে যে ব্রিটিশের সাথে আপোষে নিষ্পত্তি সম্ভব, তারা সহায়তা করবে বাংলার মান সম্মান রক্ষার জন্য। বাংলার কথা যারা ভাবলোই না তারা বাংলাকে সহায়তা করবে? বাংলার কথা যারা ভাবে সেই ব্যক্তি হলো মীরমোহন মদন মিরাল। এরপরে দেখ, আপনাদের সকলের সমাবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারাই আমার বিচার করবেন, সেদিন যে মানে কি বলতো, শাস্তি আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কেউ যদি এই সিংহাসনে বসতে চায় আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেবো। হৃষ্ট মনে মানে ভালো মনে, বুঝতে পারলি? আমি সিংহাসন ছেড়ে দেবো। আচ্ছা, এখানে দেখ একটা জিনিস, যে অ্যাকচুয়ালি রাজবল্লভ এরা তো চাইছিলই যে নবাব বিপদে পড়ুক, এবং নবাব বিপদে পড়ার পর নবাবের মৃত্যু হোক, তাহলে সিংহাসন কার হবে? মির্জাফরের। সহায়তা মানে আমি বিপদে পড়ি এটা যে চায় তার কাছে আমি বলছি তুমি আমাকে সাহায্য করো, এবং আমি যখন তার থেকে সাহায্য পাবো, কেমন সাহায্য পাবো? বেশি বিপদে পড়ে গেছি, আমার মৃত্যু অনিবার্য হয়ে উঠবে, এরকম সাহায্যই আমি পাবো। তো যে আমাকে নিজেই বিপদে ফেলতে যায় তার কাছে আমি সাহায্য চাইছি। বাহ। এরপরে দেখ, সকলেই নীরব রইলেন, সকলে এবার চুপ। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নয়, আপনি আমার পরম আত্মীয়। আরে শত্রুকে আত্মীয় বলছে? না না, জাফর আলী খাঁকে বলছে। আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। এই কথাটা সত্যি। আত্মীয় মানে কাছের মানুষ বলে কিছু হয় না। আত্মীয় মানে আমার পরিবারের মানুষও না, বিপদে যে পাশে দাঁড়ায় সেই তো পরম আত্মীয়। সে যাই হোক, তার সাথে আমার রক্তের টান থাকুক আর না থাকুক, বিপদে যদি পাশে দাঁড়ায় তাহলে সে কি হবে? আমার পরম আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত। কথা বললেন কিন্তু সিরাজ, সত্যিই তাই। মানুষ অন্যায় কাজ কেন করে? হয় লোভের দ্বারা, না হয় মোহের দ্বারা। আমি দেখছি যে ওখান থেকে এই ঘুষটা নিলে আমার জীবন অনেকটা সচ্ছল হয়ে যাবে। ওই এত টাকা ঘুষ লোভ পেলাম, আমি কি করলাম? ঘুষটা নিলাম। ব্যাপারটা বুঝতে পারলি? আবার মোহের বশে কখনো কখনো আমি মোহ দ্বারা আচ্ছন্ন হয়ে গেলাম, মায়ায় ঘিরে গেলাম। এই মায়ার জন্য মানুষ কি করে?
খারাপ কাজে প্রবৃত্ত হয়, না হলে মানুষ খারাপ কাজে প্রবৃত্ত হয়। বুঝতে পারলি? সত্যিই তাই, যেখানে এই কথাটা খুবই সত্য যে লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে মোহ লোভ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। একদমই তাই। পুরুষ বলতে কি বোঝায়? পুরুষ মানে হলো যার কাছে মোহ এবং যার কাছে লোভ এই দুটো কিচ্ছু নেই, যে অন্যায়কে সাপোর্ট করে না, যে মোহর দ্বারা আচ্ছন্ন হয় না, সেই হলো পুরুষ। বোঝা গেল? এখানে পুরুষ বলতে কি বুঝিয়েছে বলতো? এখানে পুরুষ মানে পুরুষ মানুষ না, এখানে পুরুষ মানে অসাধারণ একজন ব্যক্তি। এখানে পুরুষ মানে কি বলতো? এখানে মানে কি বলবো, পুরুষ শব্দের অর্থ এখানে হলো পৌরষ। এখানে বলতে মানে ছেলেকে বুঝায়নি, মহানকে বুঝিয়েছে। সেই তো মহান, এরকম ভাবে বুঝিয়েছে। সে পোনার আছে আমি জানি। আমি কোনো একজন মানুষকে 2 মিনিট দেখে জাজ করতে পারি না সেই মানুষটা কেমন হতে পারে। আমি যাকে বিশাল ভালো বড় চোর, আবার হতে পারে আমি যাকে চোর ভাবছি সে মনে মনে। একটা মানুষকে কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশন দেখে আমি তাকে বিচার করতে পারি না কখনো, কারণ আমি তার ব্যাপারটা বুঝতে পারলি? এমন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা লোকের সামনে যখন আসে তখন এমন ভাব দেখায় যেন বিশাল ভালো, অথচ আবার অনেক মানুষ আছে যারা বাইরে প্রচন্ড খারাপ কিন্তু নিজের মনের ভেতরে সে প্রচন্ড কি সব। দেখ, একটু চুপ করিয়া সকলের মুখ ভাব লক্ষ্য করিয়া দেখিলেন লাগিলেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দু শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। সত্যিই তাই। অপরাধ তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, অপরাধ তা দেখ এখানে কি বলছে যে অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, অপরাধ আমি যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছে থেকেই পেয়েছি। এর অপরাধে কেউ আমরা অপরাধী নই। পক্ষপাতিত্ব মানে বুঝতে পারলি যে আমি কাউকে সাপোর্ট করছি না অতিরিক্ত, না হিন্দুকে অতিরিক্ত সাপোর্ট করছি না সাপোর্ট করছি। বুঝতে পারলি এই জায়গাটা? হ্যাঁ, এরপর দেখ, সেটা কোনো একজন ব্যক্তির শুধু না, সেটা শুধুমাত্র হিন্দুদের না, শুধুমাত্র মুসলিমের না, বা শুধুমাত্র ব্রিটিশদের না, বাংলা সবার। বোঝা গেল? ভালো মনে, এখানে তুমি হৃষ্ট মনে যদি থাকতে পারো তাহলে তোমার কোনো বিদেশি শক্তি আসুক না, এসেও যদি আমাদের এই বাংলাকে ভালোবেসে থাকে তাহলে থাকুক। শক্তি হিসেবে আসলে এসে হ্যাঁ আধিপত্য বিস্তার করতে চাইলে তো তোমাকে আমি সাপোর্ট করব না। তুমি বিদেশি, তুমি খ্রিস্টান, কিন্তু তুমি বাংলাতে এসে বাংলাকে ভালোবাসলে, থাকো তুমি। তো বাংলা সবার জন্যই, কিন্তু সেই বাংলাকে তুমি যদি বিষিয়ে দাও, সেই বাংলাকে তুমি যদি পদে পদে নষ্ট করো, তাহলে তো তোমাকে ছেড়ে দেওয়ার কথা না। এরপরে দেখ, মুসলমান হয়ে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। বুঝতে পারলি? আমি মুসলমান বলে আমার প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন, একদমই তাই। আমি তো অপরাধ হিন্দুদের জন্য করেছি, মুসলমানের জন্য, তাই আমি মুসলমান যখন আমাকে যা শাস্তি দেওয়ার আপনি দেবেন। দেখ সিরাজ কিন্তু কতটা ভালো ছিল। আবার চারিদিক চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। এই পুরো লাইনটা লাগিয়ে রাখবি, আমি পড়ছি না। দেখ এখানে কি বলছে যে অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, অপরাধ আমি যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছে থেকেই পেয়েছি। এর অপরাধে কেউ আমরা অপরাধী নই। পক্ষপাতিত্ব মানে বুঝতে পারলি যে আমি কাউকে সাপোর্ট করছি না অতিরিক্ত, না হিন্দুকে অতিরিক্ত সাপোর্ট করছি না সাপোর্ট করছি। বুঝতে পারলি এই জায়গাটা? হ্যাঁ, এরপর দেখ, সেটা কোনো একজন ব্যক্তির শুধু না, সেটা শুধুমাত্র হিন্দুদের না, শুধুমাত্র মুসলিমের না, বা শুধুমাত্র ব্রিটিশদের না, বাংলা সবার। বোঝা গেল? ভালো মনে, এখানে তুমি হৃষ্ট মনে যদি থাকতে পারো তাহলে তোমার কোনো বিদেশি শক্তি আসুক না, এসেও যদি আমাদের এই বাংলাকে ভালোবেসে থাকে তাহলে থাকুক। শক্তি হিসেবে আসলে এসে হ্যাঁ আধিপত্য বিস্তার করতে চাইলে তো তোমাকে আমি সাপোর্ট করব না। তুমি বিদেশি, তুমি খ্রিস্টান, কিন্তু তুমি বাংলাতে এসে বাংলাকে ভালোবাসলে, থাকো তুমি। তো বাংলা সবার জন্যই, কিন্তু সেই বাংলাকে তুমি যদি বিষিয়ে দাও, সেই বাংলাকে তুমি যদি পদে পদে নষ্ট করো, তাহলে তো তোমাকে ছেড়ে দেওয়ার কথা না। এরপরে দেখ, মুসলমান হয়ে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। বুঝতে পারলি? আমি মুসলমান বলে আমার প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন, একদমই তাই। আমি তো অপরাধ হিন্দুদের জন্য করেছি, মুসলমানের জন্য, তাই আমি মুসলমান যখন আমাকে যা শাস্তি দেওয়ার আপনি দেবেন। দেখ সিরাজ কিন্তু কতটা ভালো ছিল। আবার চারিদিক চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। এই পুরো লাইনটা লাগিয়ে রাখবি, আমি পড়ছি না। এই লাইনটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, 4 নম্বরের প্রশ্ন কিন্তু এই লাইনটা থেকে তুলে দিয়ে পুরোটা চলে আসে যে বাংলার ভাঙাটা। তাহলে বাংলার ভাগ্যাকাশে, ভাগ্যাকাশ মানে কি? ভাগ্যের আকাশে।
দুর্যোগ ঘটে যাচ্ছে, বোঝা গেল? ঘন মেঘ, অ্যাকচুয়ালি তাই, যেমন প্রচন্ড মেঘ করে আসে এবং তারপরে ভয়ানক সেই দুর্যোগ প্রচন্ড ঘনিয়ে আসছে এবং একদমই তাই। এরপরে হয়তো বাংলা শেষ, এরপরে হয়তো বাংলার আসল যে সৌভাগ্য সূর্য সে আর থাকবে না। তার শ্যামল প্রান্তরে, শ্যামল মানে কি? সবুজ, তার সবুজ প্রান্তরে আজ রক্তের আলপনা। কেন? যুদ্ধ ঘনিয়ে আসছে, আর যুদ্ধ মানেই রক্তপাত, যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই হাজার হাজার লাশ। তাই জন্য বলছে যে আজ শ্যামল প্রান্তরে, সবুজ প্রান্তরে আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এই যে জাতি, এই যে বাঙালি জাতি, এই বাঙালি জাতির যে এই যে সূর্য যে সৌভাগ্য নিয়ে আসে, সেই সূর্য আর অস্তাচলগামী, আজ অস্ত যাচ্ছে। ঘন কালো কৃষ্ণকায় অন্ধকার, সেই অন্ধকার চারিদিক ছেয়ে ফেলবে। শুধু সুপ্ত সন্তান শিয়রের উদ্নি, নিশাপসনের অপেক্ষায় প্রহর গণনারত রাত। কি বলছে এখানে দেখ, এই যে শুধু সুপ্ত, সুপ্ত মানে কি? সুপ্ত মানে ঘুমিয়ে আছে। সন্তান শিয়রে রুদ্ধমানা জননী, ক্রন্দরতা জননী, রুদ্ধমানা জননী কাঁদছে। সেই রুদ্ধমানা নিশাবসনের, নিশা মানে কি? রাত, রাত্রিকালীন অবসানের অপেক্ষায় প্রহর গুণ। রাতের শেষ হবে, কখন এই সৌভাগ্য সূর্য আবার জেগে উঠবে, কখন তা দেবে, এবং এই আলোকিত করার মধ্যেই জেগে উঠবে আবার এই বাংলার ভাগ্যাকাশে সবুজ প্রান্তর। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে? জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান। সত্যি তাই, এই রুদ্ধমানা জননীকে, এই ক্রন্দরতা কে আশা দেবে, কে ভরসা দেবে? আজকে কে শোনাবে? জীবন দিয়েও রোধ করা যায় মরণের অভিযান। মির্জা জানাব সিরাজ, আপনি, হ্যাঁ আপনি সিপাহসালার, আপনি জাফর। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে বিশ্বাসঘাতক যদি কথা দেয় সে কথা শিওর রাখবে না, কেননা বিশ্বাসঘাতকতা, সে বিশ্বাসঘাতক। এরপরে দেখ, মোহনলাল, আমি শপথ করছি সিপাহসালার সকল নির্দেশ মাথা পেতে নেব। এই যে মোহনলাল যে কথাটা বললো না, মোহনলাল কিন্তু সৎ মানুষ, তাই মোহনলাল যেটা বলেছিল সেটা করবে, কেননা মোহনলাল পক্ষে ছিল। মীরমদন তার আদেশে হাসি মুখে মৃত্যুকেও বরণ করব। সত্যিই তাই, মীরমদন তাই করতেও পারত। সিরাজ, আমি আজ ধন্য, আমি আজ ধন্য। কি বলতে, এই যে সিরাজ যতগুলো আজকে শপথ পেল, তার মধ্যে কিছু শপথ পেয়েছে মিথ্যে, কিছু শপথ পেয়েছে সত্য। সত্য একটা শপথ পেলো, কিন্তু অন্যদের কাছ থেকে তো মিথ্যে শপথ পেলো। আর এই মিথ্যে শপথ তাকে কি করবে জানিস? একদিন কুড়ে কুড়ে শেষ করে দেবে। মিথ্যে শপথে ধন্য মনে করলো নিজেকে। দেখ, গোলাম হোসেন জানাব, পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে। সিরাজ, হ্যাঁ পলাশি, সিপাহসালার পলাশির প্রান্তরে আজ সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ এই পথে এগিয়ে আসে। ক্লাইভ মানে বুঝতে পারলি কি? রবার্ট ক্লাইভ, যেই পরবর্তীকালে লর্ড ক্লাইভ হয় এবং বাংলার প্রথম কি হয়? জেনারেল হয়, গভর্নর জেনারেল, বাংলার প্রথম গভর্নর জেনারেল। এরপরে দেখ, আপনারা রায়দুল্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবাহক হয়ে থাকব। আপনার যদি আমি দরবারে আবদ্ধ রাখবো না। আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন, প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে। এরপরে দেখ, আপনারা রায়দুল্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবাহক হয়ে থাকব। আপনার যদি আমি দরবারে আবদ্ধ রাখবো না। আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন, প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে দরবার ত্যাগ করলেন। তাহলে প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ সবাই দরবার কি করলো? ত্যাগ করলেন। রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। তাহলে দরবারে কে পড়ে রইল? সিরাজ আর গোলাম হোসেন। তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন। স্ফুট কণ্ঠে ডাকিলেন। কাকে ডাকলো? সিরাজ কাকে ডাকলো? দেখ, গোলাম হোসেন। গোলাম হোসেন বলল, সিরাজ সিংহাসন কি টলছে? সিরাজ কিন্তু ভবিষ্যৎকে বুঝতে পারছে, সিংহাসন আর এক জায়গায় নেই, সিংহাসন এবার টলতে শুরু করেছে। এর মানে এই টলতে টলতে ধপ করে একসময় পড়ে যাবে। বুঝতে পারলি? বাংলার ভবিষ্যৎ একদমই তাই। কি বললো? সিংহাসন কি টলছে? গোলাম হোসেন, না জাহাপনা। গোলাম হোসেন তো বুঝতে পারছে না। সিরাজ, দুজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘোষেটি বেগম প্রবেশ করলেন। ধীরে ধীরে
ঘোষেটি বেগম। এই ঘোষেটি বেগম অ্যাকচুয়ালি কে ছিল বলতো? সিরাজের মাসি। আমি একটু পূর্ব ইতিহাসটা বলি, তাহলে বুঝতে পারবি অ্যাকচুয়ালি ঘোষেটি বেগম কে। এই যে বাংলা, বিহার আর উড়িষ্যা ছিল, এই তিনটেকে একত্রে বলা হতো সুবে বাংলা। আর এই যে সুবে বাংলা, এই সুবে বাংলার এটা কে ছিল? আলীবর্দী খাঁ। আর এই আলীবর্দী ছিল না, আলীবর্দী খাঁর যে বড় মেয়ে ছিল, 3 মেয়ে ছিল, একদমই বড় যে মেয়ে ছিল, সেই বড় মেয়ের কি, সেই বড় মেয়ের নাম হলো ঘোষেটি বেগম। আর তার যে ছোট মেয়ে ছিল সে নাম আমিনা বেগম। কিন্তু তার যে ছোট মেয়ের সন্তান, সেই সন্তানকেই সিংহাসনে বসিয়েতে চেয়েছিল, মানে সিরাজকে। কিন্তু এই যে বড় মিনা বেগম, এই আমিনা বেগমের সন্তান শওকত জং, আমিনা বেগম চাইতো তার ছেলে সিংহাসনে বসুক। কিন্তু যেহেতু তার ছেলে সিংহাসনে বসে, মনে আছে এই শুরুর দিকে আমরা দেখলাম যে এই প্রথমেই আগের দিন আমরা পড়েছিলাম যে এই শওকত জংকে হত্যা করেছে, বুঝতে পারলি? হ্যাঁ, শওকত জংকে কে হত্যা করেছে? মোহনলাল। এবং মোহনলাল হত্যা করেছিল, তাকে সিংহাসন থেকে টেনে বার করে এনেছিল। অ্যাকচুয়ালি শওকত জং খারাপ লোক ছিল, শওকত জং ছিল খারাপ ব্যক্তি। তো তিনি চাননি তিনি সিংহাসনে বসুক, এবং নবাব মানে সিরাজউদ্দৌলা তো আলীবর্দী খাঁ তো চাইনি, সিরাজও চাইনি। তার জন্য সিরাজটাকে হত্যা করে ফেলে। এবং যখন এই তার যে অবস্থাটা বুঝতে পারে, তখন ঘসেটি বেগমকে কি করা হয়? বন্দি করা হয়। ঘসেটি বেগমকে যে একদমই যে কূটনীতি করছিল, তার কূটনৈতিক কাজ করছিল, তার জন্য তাকে কি করা হয়? বন্দি করা হয়। আর এই বন্দি করা অবস্থায় ঘসেটি বেগম প্রতি মুহূর্তে সিরাজের, মানে প্রত্যেক মুহূর্তে সিরাজের কি করে ক্ষতি হয়, সিরাজের কি করে খারাপ হয়, সিরাজ কি করে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যাক, এবং তারপরে তার পরিচিত কেউ একজন সিংহাসনে বসুক, এবং সিরাজকে কেউ একজন টানতে টানতে সিংহাসন থেকে নেমে এসে হত্যা করুক, এটাই চাইছিল প্রত্যেক মুহূর্তে। কে বলতো? দেখ, ঘসেটি বেগম আসার পরে কি হলো? ঘসেটি, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো ঘুরলো। মানে ঘসেটি বেগমের কথাটাই বিচ্ছিরি। কি বলছো ওখানে কি দেখছো মূর্খ? একজন ভাগ্নের সাথে কে এরকম ব্যবহার করে? নিজেরই তো ভাগ্নে, নিজের বোনের ছেলে নিভাবে সম্বোধন করে যে ওদিকে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দাও। কি খারাপ ব্যক্তি! সিরাজ কত খারাপ ছিল! সিরাজ কি দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখলেন, হাসিয়া কহিলেন, ও আপনি! কতটা সম্মান দিল, আপনি বলে সম্বোধন করছে, আর ও বলছে মূর্খ। ঠিক আছে, তাও মেনে নেওয়া যায়। অগ্রসর হইলেন, কাজ আছে, তা স্মরণ করলেই তো দেখা করতাম। কোনো কি কাজ আছে? সিরাজ বলছে কোনো কি কাজ আছে? তাহলে একদমই তাই। ঘসেটি, নবাবের অবসরের বড়ই অভাব না? সিরাজ, বিপদ ঘনিয়ে এসেছে যে একেবারে দিশেহারা হয়ে পড়ছে। দিশেহারা মানে বুঝি তো, দিক বিদিক শূন্য, কিচ্ছু বুঝতে পারছে না সে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। ঘসেটি বেগম তোমার বন্দী, শওকত জং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়। তাই আর তোমার যে বিরোধী ঘসেটি বেগম, তাকে তো তুমি বন্দি করে রেখেছো, তাহলে তোমার কিসের ভয়? সিরাজ, কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে ঘসেটি করেছে, খুশি হচ্ছে, করেছে। সিরাজ, সেই সংবাদই পেয়েছি। ঘসেটি, তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে। কত খুশি, তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে। সিরাজ, দিন কে কামনা করে মা? দেখ একবার বলে সম্বোধন করছে, যাকে নিজের মা বলে তার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই হলো অবস্থা। দেখ, ঘসেটির দিন, সিরাজ সুদিন। ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। বুঝতে পারলি? বদ্ধ অবস্থায় আছে, বদ্ধ অবস্থা থেকে মুক্ত হবে, এবং সিরাজ কি হবে? সিরাজের পতন। সুদিন নয়, এটা কি সুদিন নয় তার জন্য? ঘসেটির জন্য। সিরাজ, আপনি বুঝতে পারছেন না, আপনি কি বলছেন? নিজের কথা ভাবছেন না। সিরাজ ভাবছেন এই বাংলার কি হবে যদি ব্রিটিশরা আমাদেরকে কন্ট্রোল করতে শুরু করে, আমাদের মানুষ অত্যাচার করবে চরমতম। তাই বলছে আপনি বুঝতে পারছেন, আপনি কি বলছেন? ঘসেটি, বেশ বুঝতে পেরেছি। অন্তরে যে কথা দিনরাত গুমড়ে গুমড়ে প্রকাশ করে, তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসির সর্বস্ব লুটে নিয়েছো, করে রেখেছো, মাসি তা ভুলবে? সিরাজ, অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। সিরাজ কিন্তু নম্র হয়ে যাচ্ছে। ঘসেটি, অকারণে? সিরাজ, নয় কি? ঘসেটি, মতিঝিলকে অধিকার করেছে। আমার সঞ্চিত সম্পদ কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে। দস্যু, তাকে দস্যু বলে সম্বোধন করছে। সিরাজ, মতিঝিল আপনারই রয়েছে মা। তাহলে মতিঝিল তো আমি নেইনি, আপনি সেই জায়গায় নেই,
আপনাকে সেখান থেকে হয়তো এরপরে আপনাকে মতিঝিলে আবার পাঠিয়ে দেওয়া হবে। তাহলে জায়গাটা আমি কেড়ে নিই, সেখান থেকে তো আমার অধিকারটুকু কেড়ে নিয়েছি। দেখ, তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? কারণে, কূটনীতির কারণে। ঘষেটি, তোমার রাজনীতির সঙ্গে আমার রাজ্য নেই, তাই আমার কাছে রাজনীতিও নেই, আছে শুধু হিংসের যে বিপরীত সেটা প্রতিহিংসা। কিন্তু সিরাজ তো হিংসা করেনি। সিংহাসনের অধিকার একমাত্র আজকের সিংহাসনে যদি খারাপ মানুষ বসে তাহলে রাজ্যকে বিষিয়ে দেবে, তো এই ভালো মানুষ যদি বসে তাহলে অন্য কারো, কিন্তু তার সে ভাবছে সিরাজের হিংসা হচ্ছে, এর বিরুদ্ধে গড়ে উঠছে তার কি প্রতিহিংসা। তাহলে হিংসার বিরুদ্ধে কি থাকে? প্রতিহিংসা। হিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে, তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে সহ তোমাকে হত্যা করবে। এটা আর বলতে পারলো না, এইখানে গিয়ে থেমে করবে, তার মুখ থেকে আর বেরোলো না। লুৎফা ছুটি আসিল, এই হত্যা করবে বলার সাথে সাথে এই লুৎফা কি হলো? ছুটি হলো। সিরাজের বেগম ছিল, বুঝতে পারলি? সিরাজের, আমাদের ভাষায় সিরাজের স্ত্রী ছিল লুৎফা। মা মা অমন কথা, মা সিরাজের স্ত্রী। একটা রোমান্টিক মুহূর্ত শুরু হচ্ছে এখান থেকে, একটা রোমান্টিক সিনকে দেখ। লুৎফা মানে তার গার্লফ্রেন্ড ছুটে এসছে, তার স্ত্রী ছুটে এসছে, মা মা না তুমি মা। ঘষেটি, নবাব মহিষী মানে সিরাজের স্ত্রী। লুৎফা, নবাব মহিষী নই মা। কি নাটক করতে পারে যে মেয়েরা, বলার মতো না। মানে একটা মেয়ে যে কি নাটক করতে পারে সেটা এখানে এই নাটকটা দেখলে তুই বুঝতে পারবি। দেখ, ঘষেটি, নবাব মহিষী নও, আজ ভাবছো তুমি বিনয়, কিন্তু দুদিন বাদে এই কথাই সত্য হবে, এই আমার মতো জীবনযাপন করতে হবে। লুৎফা, নবাব মহিষী ওই বাদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। নবাব, বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। বাদী মানে কি জানিস? চাকর। বাদী মানে কি বলতো? চাকরানি। তো এই বাদীর মতো বাদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন নবাব, তো বাদী মানে কি? চাকরানি। এরপরে দেখ, লুৎফা, জাহাপানা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। লুৎফা কাকে বল? ওকে বলতে কাকে বুঝিয়ে দিচ্ছে? যে মাকে তার প্রাসাদে ফিরে যেতে দিন, এখানে থাকলে আমারও অসহ্য লাগে। দেখ, সিরাজ, দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো। সময় হলেই কাকে কি করব? তার নিজের প্রাসাদে পাঠিয়ে। এখনো আশা, সময় আসবে। মানে এর কি করে, মানে এবার মানে বাজে কথা বেরিয়ে যাবে মুখ থেকে। এর সময় মানে কি, এরকম কথা কে বলতে পারে? এরপর মন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। আর এদিকে করে যাচ্ছে, বুক আমার কেঁপে ওঠে। ঘষেটি, তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুকে যে এত খাক হয়ে যাচ্ছি আমি, তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম, তোমরা তাকেও বাদ দিলে, ছল করে ধরে এনে পাপ পুরিতে বন্দিনী করে রাখলেন। করবো তাহলে কি করে ক্ষমা করব তোমাদেরকে? বোঝা গেল? হ্যাঁ, সে তো নিজের কথা ভাবছে। ঘষেটি বেগম কি কথা ভেবে গেছে? নিজের কথা ভেবে গেছে। দেখ সিরাজ, আর আপনারাই বুঝি ক্ষমা করব বিদ্রোহীকে, মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বসিয়ে রাখতে চেয়েছিলাম। কি সুন্দর কথা, যে মায়ের মতো সম্মান, মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না, তুমি কি চাইছো? নিজে সিংহাসন অধিকার করবা, নিজে আমার ধ্বংস চাইবা, নিজে পালিত সন্তানকে সিংহাসনে বসাবা। এই যে শওকত জং, তাকে তুমি সিংহাসনে বসাবা, খারাপ ব্যক্তিকে, তাহলে কি করে হবে? এরা রাজদ্রোহিনী না তো কি? বোঝা গেল? আজ ভয় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতো কারাগারে স্থান দিতে হয়। হ্যাঁ, লুৎফা, নবাব, জাহাপনা, সিরাজ, ঘরে বাইরে প্রতিনিয়তেই বাক্য জ্বালা। বাক্য জ্বালা মানে বুঝতে পারলি তো? কথার মাধ্যমে যখন জ্বলে পুড়ে যায়। মানুষের কথাতেই মুক্তি, কথাতেই, কথাটা সবসময় মনে রাখবি, মানুষ কথাতেই মুক্তি, কথাতেই মৃত্যু। আমি একটা কথা দিয়ে তোকে যেমন ভালো, আবার একটা কথা দিয়ে তোকে মেরেও ফেলতে পারি। আমাদের মুখের এই শক্তিশালী একটা অঙ্গ বলার মতন, একটা গুলি একটা মানুষকে মারতে পারে, কিন্তু আমাদের মুখের এই জিভ থেকে বেরোনো এক একটা কথা হাজার হাজার লক্ষ মানুষকে মেরে ফেলতে পারে। এটাই পার্থক্য। আবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জড়ও করতে পারে। এবং এই যে জিনিসটা, এটা কিন্তু আমরা দেখি কবিতায়, তার কবিতা হারিয়েছে একটা গুলি, ইংরেজদের একটা গুলি হয়তো একজনকে মারতে পেরেছে, কিন্তু তার কবিতা আরো 1000 জনকে, আরো 1 লাখ জনকে জড়ো করে দিয়েছে, বিরোধিতা করেছে। ব্রিটিশ শক্তি কিন্তু এনে দিয়েছে এই তার কবিতা। তো মানুষের কথা এই জন্যই খুব, এটাকেই বলছে বাক্য জ্বালা। যে জ্বালা বাক্যের মাধ্যমে, কারোর বাক্য শুনে আমি যখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি,
এমন কোন অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সবসময় থাকতে হবে। সত্যিই তাই, আমি তো এতটাও কোনো খারাপ কিছু করিনি তো, তাহলে কেন আমাকে এগুলো সহ্য করতে হবে? সে তো করবেই। দুই হাতে মাথা চাপিয়া ধরিলেন। কে বলতো? সিরাজ। ঘষেটি। অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, শান্তি দেবে ভেবেছো? সত্যিই তাই, সেই সিংহাসন কিন্তু তাকে এক বিন্দু শান্তি দেয়নি। আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায়, কেমন করে স্পর্ধার উন্নত ওদের শির আমার দেওয়া যায়, শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষে। আমি তাও পারি না। আমি পারি না, শুধু কঠোর নই, শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। ব্যাপারটা বুঝতে পারলে? কি সুন্দর একটা কথা। আমি পাই, কিন্তু তোকে মারছি না, আমি কঠোর নই তার জন্য না, তোর যে আমিও কান্না অনুভব করবো, আমারও কষ্ট হবে। এই যে জিনিসটা, এটাই বোঝায় যে একটা মানুষ। আমার এর জন্যই মনে হয় যে পশুরা অনেক ভালো, মানুষ পৃথিবীর সবচেয়ে নৃশংসতম প্রাণী, জঘন্যতম প্রাণী নেই। একটা মানুষ কতটা নৃশংস সেটা এখান থেকে বোঝা যায় যে একটা বাঘের একটা প্রাণীকে হত্যা করলো, কিন্তু একটা মানুষ শুধুমাত্র শখের জন্য, ইচ্ছার জন্য, যে দেখবে মরে যাচ্ছে তার জন্য একটা প্রাণীকে মেরে ফেলে। সে শুধু দেখতে চায় যে একটা প্রাণী জ্বলে তার করে ফেললো, ওই যন্ত্রণাটুকু উপভোগ করবে বলে মেরে ফেললো তাকে, বা তার ওই কাটা রাখবে বলে তাকে হত্যা করে ফেললো। তার শুধু ছালের জন্য, তার শুধু দাঁতের জন্য, তার শুধু চামড়ার জন্য তাকে মেরে ফেললো। এই করে, অন্য কোনো প্রাণী করে না। যে শৌখিনতার জন্য, শখের জন্য, উপভোগ করবে বলে একটা প্রাণীকে হত্যা করে ফেললো। মানুষের মনে হয় না। এরপরে দেখ কি বলছে। লুৎফা প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়ে কহিলেন, সিরাজ, লুৎফা, নবাব জাহাপনা, আপনার চোখে জল আমি যে সইতে পারি না। আজকাল এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নার বিরাম নেই। চোখের জল নবাবের বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমিনাকে পলাশির প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে, ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। ভাব যে সিরাজ, একটা পুরুষ মানুষের চোখে জল তখনই আসে যখন সে ভয়ানক কষ্ট পায়। আগের দিন বলেছি কিনা জানি না, আজকে বলছি শোন। স্ত্রীদের চোখে জল বেশিরভাগ সময় আসে, জল চলে আসে, কিন্তু একটা পুরুষের চোখে জল তখনই আসে যখন সে হেরে যায়, যখন সে বুঝতে পারে আমার দ্বারা আর কিছু করা সম্ভব না, তখনই একমাত্র একটা পুরুষের চোখে জল আসে। কিন্তু এখানে মনে রাখবি, একটা পুরুষের চোখের জল সেই দেখতে পায় এই পুরুষটা কাছের মনে মনে করে। তার জন্যই পুরুষের চোখের জল সবার সামনে আসে না, সেই মানুষগুলোর সামনেই আসে যে মানুষগুলো তার খুবই কাছের। সিরাজের কে আছে আজকে? লুৎফা আছে বলে তার চোখে আজকে এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা, জল চলে এসছে, এবং তার সামনের মানুষটা এই একটা পুরুষের চোখের জল দেখে, এই জল আজকে বিলাসী, বিলাসের জল। মেনে নেওয়া যায় এসব কথা? যাই হোক, বাদ দিলাম আমি। ঘষেটি চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইলেন। লুৎফা তাহাকে ধরিলেন। তাহলে নবাব তার দিকে, ঘষেটি তাকে টেনে ধরেছে, না থাক, যেতে হবে না। সিরাজ, বলতে পারো লুৎফা, ঘষেটি বেগম মানবী না দানবী? মানুষ না দানব? দেখ, এত বাজে কথা বলেনি সামনে থাকা অবস্থায়, এখনো সে বাজে কথা বললে একদমই না, সে কিন্তু জিজ্ঞেস করছে যে মানবী না দানবী? দানব। ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। ভাব, নিজের মেয়ে বলছে তার মায়ের সাথে থাকতে ভয় হয়, তাহলে তার মা কতটা জঘন্য, তার মা কতটা নৃশংস ছিল। হ্যাঁ, এরপরে দেখ, কেননা দেখিসনি এখানে যে মা বলছে শুরুটা, তোমার কন্যা। তোমার কন্যা মানে কার কন্যা, কার মেয়ে? ঘষেটির না? এখানে দেখলি না, লুৎফা নবাব মহিষী নয়, মা তোমার কন্যা। মা তোমার কন্যা মানে কার মেয়ে? মা, আমি আমার মাকে বলবো না যে মা আমি অন্য কারোর কেউ না, আমি তোমার ছেলে বলবো না আমি? তার মানে তোমার কন্যা মানে কি? ঘষেটির মেয়ে ছিল তো। তো একজন মা বিরুদ্ধে একটা মেয়ে এরকম কথা বলছে। হ্যাঁ, একদমই তাই। মনে হয় ও নিঃশ্বাসে বিষ। ভাব, নিঃশ্বাসে একজন মেয়ে বলছে তার মার বিরুদ্ধে যে সে তার নিঃশ্বাস, মানে কি বিচ্ছিরি একটা মানুষ হতে পারে। ওর দৃষ্টিতে আগুন, ওর চোখে আগুন, যেন যেদিকে তাকায় সেটা পুষ্ট হয়ে যায়। ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, যখন হেঁটে অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। সিরাজ, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি, 15টি মাস, মানে ভাস। লুৎফা,
এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, আবার ভালোবাসতে পারি না। সত্যিই তাই, আজকের মানুষগুলো আমার সঙ্গে যা ব্যবহার করেছে আমি দেখেছি এটা, যে আমার বন্ধুরা, আমি প্রিয় যাদেরকে ভেবেছি, সেই প্রিয় প্রিয় মানুষগুলো আমার দুর্বলতা নিয়ে কখনো কিন্তু মানে সবলতা করার চেষ্টা করেনি, সেই দুর্বলতাকে আরো আঘাত করেছে। তো এই প্রিয় মানুষগুলো যখন আমার দুর্বলতাতে আঘাত করেছে, আরো আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে, আমি এখন কাকে সম্মান করব? তাই কাউকে সম্মান করতে গেলেও ভয় লাগে, আবার কাউকে ভালোবাসতে গেলেও আমার ভয় হয়, যে একে যে সম্মান করব, দেখা গেল দুদিন বাদে এই আমাকে অসম্মান করে বসে আছে। একে যে ভালোবাসবো, বিশ্বাসঘাতকতা করলো আমার সাথে। সিরাজের এটাই হয়েছিল। লুৎফা, চলুন জাহাপনা একটু বিশ্রাম করবেন। সিরাজ, বিশ্রাম। বিশ্রামের অবসর হয় পলাশির যুদ্ধের পর। 1757 সালে যে পলাশির যুদ্ধ হয়েছিল এবং যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যায়। লুৎফা, পলাশি সে কি জাহাপনা? একটা মেয়ে তো সে জানে না যে যুদ্ধ কি। একটা মেয়ের কাছে যুদ্ধ জিনিসটা অতটাও কাছের না যতটা একটা পুরুষ। সিরাজ, তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা, পলাশির মাঠে আবার যুদ্ধ হবে। লুৎফা, আবার যুদ্ধ জাহাপনা? একটা মেয়ে কিন্তু যুদ্ধকে ভয় পায়, কেননা যুদ্ধ মানেই সে আবার কাছের কাছের মানুষদের হারাবে। সিরাজ, 15 মাসের নড়ার মাঝে পুরো একটি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত করেছি। শেষ যুদ্ধ, সত্যিই তাই। এবার এই যুদ্ধের পরে আর তাকে খুঁজে পাওয়া গেল না, তার মৃত্যু হলো এবং এই যুদ্ধের পরে স্বীকার করে নিল ব্রিটিশরা। লুৎফা, শেষ যুদ্ধ? সিরাজ, যদি হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়, কখনো যুদ্ধ হবে না। আর যদি পরাজিত হয় তাহলে তো নয়, কেননা তাহলে তো সেই আর বেঁচে থাকবে না। না, পলাশি, পলাশি জায়গার নাম একটা। পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো, হয়তো সেখান থেকেই নামটা এসছে পলাশি। মানে বুঝতে পারলি, এই যে পলাশি জায়গাটা, সেখানে প্রচুর পলাশ ফুল গাছ ছিল। আর এই পলাশ ফুল গাছ ওই যে লাল এবং হলুদ এর মিশ্রণে গঠিত হয়েছে, যে অরেঞ্জ এই কালারের যে পলাশ ফুল, যেটা চারিদিক রাঙা হয়ে থাকতো, সেই চারিদিক রাঙা, রক্তে রাঙা পলাশ ফুল, সেই পলাশ ফুলের জন্যই ঠিক। আর সেই পলাশির প্রান্তরে আবার যুদ্ধ বাঁধতে চলেছে। তাই বলছেন যে রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষ্ণা। যখন পলাশ ফুলকে সে পায় না, সে চায় এই লাল কিছু একটা আসুক, এই লাল কিছু একটা এই সময় ঢেকে রাখুক। তার জন্যই সে সবসময় যুদ্ধকে চায়, কেননা যুদ্ধের ফলেই তাকে সেখানে রক্তাক্ত জিনিস তৈরি হবে এবং রক্তে, জানি না আর কার রক্ত সে চায়। পলাশির, খুশি পলাশি। তাহলে সে পলাশির রক্ত চায় নাকি এই রাক্ষসী পলাশির রক্ত চায়? মানে সে এটাই বোঝালো, নাকি শত্রুপক্ষের রক্ত চায়? কার রক্ত সে চায়? কার রক্ত পেলে সে শান্ত হবে, সে চাইবে না আর যুদ্ধ হোক এই পলাশির। নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুল এবং জবনিকা পড়িল, তার মানে পর্দা পড়ে গেল এবং নাটক এখানেই শেষ। আমার তোর কাছে এখন একটাই বলেনি, না না বন্ধ করবি না এখন। কত মিনিট হয়েছে রে? 40 মিনিট। এনে কি করবো? ওখানে রাখ, উত্তর দিবি, ভালোভাবে উত্তর দিবি, সুন্দরভাবে উত্তর দিবি, কিন্তু আর গলাটা সেরকম। ঠিক আছে, সমস্যা নেই, ওখানে হাত দিবি না। হ্যাঁ, হাতটা নিচে নামিয়ে রাখ। হ্যাঁ, এখানে এই নাটকটা শেষ হলো। এবার আমার নাটকটা পড়ে তোর কেমন লাগলো বল, তোর কেমন লাগলো? ভালো লাগলো, বুঝতে পারলাম যে সবাইকে বিশ্বাস করা যায়, বিশ্বাসঘাতকরাও থাকে, ভালো মানুষরাই মানুষরা বিশ্বাসঘাতকতা করতে পারে। নাটকটা থেকে কিছু শেখার আছে? আচ্ছা, বাংলা পড়তে কেমন লাগছে তোর? বাংলা পড়তে ভালো লাগছে, বিশেষ করে এই গল্পটা পড়ে তো আরো ভালো লাগছে। নাকি আরো যেগুলো গল্পগুলো পড়েছি সেগুলো সবই ভালো? সবই ভালো লাগছে। এটা গল্প না, এটা নাটক। নাটক। এটা কিন্তু নাটক, বুঝতে পারলি? আরো ভালো লাগবে, আরো ইন্টারেস্ট লাগবে বাংলা পড়তে। পড়তে থাক। পড়াটা শুধুমাত্র পড়ার জন্য না, পড়াটা যত বেশি শিখবি তত কাজে লাগবে। পরীক্ষায় তো শুধুমাত্র রেজাল্ট করাটা না, কেননা রেজাল্ট করলে হয়তো 2-4টে নাম্বার পাবি, কিন্তু শিখলে সেটা জীবনে কাজে লাগবে, জীবনে এগিয়ে যেতে পারবি আরো। বুঝতে পারলি? আমরা একটা গল্প শুরু করব, বোঝা গেল?
বল তোর কেমন লাগলো? ভালো লাগলো, বুঝতে পারলাম যে সবাইকে বিশ্বাস করা যায়, বিশ্বাসঘাতকরাও থাকে, ভালো মানুষরাই মানুষরা বিশ্বাসঘাতকতা করতে পারে। নাটকটা থেকে কি কিছু শেখার আছে? আচ্ছা, বাংলা পড়তে কেমন লাগছে তোর? বাংলা পড়তে ভালো লাগছে, বিশেষ করে এই গল্পটা পড়ে তো আরো ভালো লাগছে। নাকি আরো যেগুলো গল্পগুলো পড়েছি সেগুলো সবই না, ভালো সবই লাগছে? ভালো লাগছে। এটা গল্প না, এটা নাটক। নাটক। এটা কিন্তু নাটক, বুঝতে পারলি? আরো ভালো লাগবে, আরো ইন্টারেস্ট লাগবে বাংলা পড়তে। পড়তে থাক। পড়াটা শুধুমাত্র পড়ার জন্য না, পড়াটা যত বেশি শিখবি তত কাজে লাগবে। পরীক্ষায় তো শুধুমাত্র রেজাল্ট করাটা না, কেননা রেজাল্ট করলে হয়তো 2-4টে নাম্বার পাবি, কিন্তু শিখলে সেটা জীবনে কাজে লাগবে, জীবনে এগিয়ে যেতে পারবি আরো। বুঝতে পারলি? আমরা একটা গল্প শুরু করব, বোঝা গেল?